আপনারা জানেন সার্ক কি অবস্থায় আছে এখন। একদম শুরুর একটুখানি বলি আসলে সার্ক SARC রও আগে কিন্তু ছিল। SAF সাফ দিয়ে শুরু। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার চাকরিতে যোগ দেওয়ার পর ট্রেনিং সমাপ্ত করে যখন আসলাম তখন আমার ১ম ডেস্কে অ্যাসাইনমেন্ট ছিল সাফ ডেস্ক, SAF ডেস্ক। তো সেই হিসেবে আমার অ্যাটাচমেন্ট একেবারেই প্রাচীন সময় থেকে। বস্তুত সেকশনটাকে শুরু করতে হয়েছিল আমার। তারপরে তো এটা ধীরে, ধীরে এগিয়েছে এবং আমি বলব যে ধরুন পরবর্তী কয়েক বছরের মধ্যে কিন্তু আমরা সাবমিট করতে পেরেছি। কাজে আমি বলব না যে খুব স্লো অগ্রগতি হয়েছে এটা আমি বলব না শুরুতে। একটা সমস্যা ছিল ১ম থেকেই। কারণ যখন আ আ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূত যাচ্ছিলেন, তারা একটা অনুভব করছিলেন যে আ পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত ২ দেশেই একটু রিজার্ভেশন লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তান ভাবছিল যে এটা ভারতের আ তত্ত্বাবধানে এক ধরনের একটা আ প্রতিষ্ঠান হবে। ভারত ভাবছিল যে আ চারপাশের যে ছোট দেশগুলো তারা গ্যাং আপ করছে তাদের বিরুদ্ধে, সম্ভাবনা আছে। এই ধরনের একটা সন্দেহ উভয় পক্ষের মনে ছিল। কিন্তু আমার মনে হয় সঠিক কূটনীতির মাধ্যমে সেই তাদের যে মনে দ্বিধাদ্বন্দ্বটা ছিল সেটা দূর করা সম্ভব হয়েছে। যে কারণে দেখুন যদিও জিয়া রহমান সাহেবের জীবদ্দশায় হয়নি কিন্তু তারপর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ১ম সামিট হয়ে গেল একেবারে আ এবং একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেল, একটা চার্টার হয়ে গেল। সাফল্যটা ভালোই ছিল। এবং এর কারণে কিন্তু আপনার প্রত্যাশাও সৃষ্টি হয়েছিল অনেক। যে আমরা যেহেতু এত তাড়াতাড়ি এতটুকুতে আসতে পেরেছি, নিশ্চয়ই আরো অনেক অগ্রগতি হবে। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। দক্ষিণ এশিয়া ছিল বস্তুত একমাত্র অঞ্চল পৃথিবীতে যাদের কোন ধরনের কোন আঞ্চলিক সহযোগিতা ছিল না। এবং এটা আমরা স্বীকার করাই ভালো যে আসলে পাকিস্তান ভারত যে রাইভালরি আছে সেটা রাজনৈতিক এবং নিরাপত্তা জড়িত। এটার কারণেই আসলে এদিকে কেউ এগোতে মানে এনকারেজড হয়নি যে না এটা মারা যাবে না। কিন্তু আ শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জনগণ সাহেব এটা চিন্তা করেছেন যে সম্ভব এত কিছুর পরেও। চার্টারে অনেক লিমিটেশন আছে স্যারকে যে যেমন দ্বিপাক্ষিক কোনো বিষয়ে এখানে আলোচনা করা যাবে না। আ তো এটা একটা বড় লিমিটেশন। তবে আরেকটা বিষয় আছে যে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই কিন্তু দ্বিপাক্ষিক বিষয় ঠিক আছে এবছর না হলে আগামী বছর হয়ে যাচ্ছে। আমরা সমস্যায় পড়েছি গত ১০ বছর যাবৎ যে কোন সার্ভে হচ্ছে না। সার্ভে হচ্ছে না কেন সেই আলোচনায় আমি যেতে প্রয়োজন মনে করি না। আপনারা সবাই জানেন। আম সামিটে সব সমস্যার সমাধান হয়ে যায় আঞ্চলিক সমস্যা তা কিন্তু না। কিন্তু একটা বিরাট সুবিধা আছে এই যে শীর্ষ বৈঠকে যেটা হয়, সব রাষ্ট্র বা সরকার প্রধান একসাথে হন এবং সাইড লাইনে প্রচুর মিটিং হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি সার্কের ক্ষেত্রে অন্তত এই সার্কের নিজস্ব যেই বিষয়গুলো সেগুলোর বাইরে একটা বিরাট সুবিধা ছিল কিন্তু এই পারস্পরিক মেলামেশা। বিশেষ করে সব দেশের সাথে সব দেশের তো সম্পর্ক অতটা ভালো না। কাজেই দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়তো সেখানে আদান-প্রদান হচ্ছে না। কিন্তু যেটা হতো যে সার্ক সামিটে গিয়ে তারা প্রত্যেকেই প্রত্যেকের সাথে দেখা করতেন। ঠিক আছে সমস্যা আছে। কিছু তো অন্তত সেটাকে স্তীমিত করার ব্যবস্থা সমাধান না হোক, অন্তত ফ্লেয়ার আপ না করে সেক্ষেত্রে এই যে মিথস্ক্রিয়াটা হতো সবগুলো দেশের মধ্যে আপনি চিন্তা করুন ৮ টা দেশ কিন্তু ৫৬ টা বেরিয়ে কিছু হয়েছিল। তো এইটা খুব কাজে লাগতো। অ্যা সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমি মনে করি যে ১০ বছরে আমাদের এই অঞ্চলে যে বড় ক্ষতি হয়েছে ওটাই। যে আমাদের রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে দেখা সাক্ষাৎ একেবারেই হচ্ছে না। সবকিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে আমাদের আগের যারা পেনশন আমার আগে তারাও এটা বলছে যে সবকিছুর পরে দেখা সাক্ষাৎ হলে এক ধরনের একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয়। এই জিনিসটা থেকে আমার সাথে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন বলা হয় এটাকে। দীর্ঘদিন যাবৎ চলছে। এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। এবং আবার একটা কথা আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন আমি দেখা সাক্ষাৎ হয়েছে আমি বলেছি যে কোন সমস্যার সমাধান করতে হলে ১ম এ স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে। এবং আমাদের একইভাবে ১ম এ স্বীকার করতে হবে যে ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে আ নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আ আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম ১ম এ যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। সার্কের ক্ষেত্রেও আ আপনারা জানেন যে আ আ অধ্যাপক প্রফেসর ইউনূস অত্যন্ত পজিটিভ এ ব্যাপারে। উনি চান সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভড হোক এবং আমরা আবার
একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। এটা হচ্ছে না। এটা আমাদের শুরু করতে হবে। শুরু করতে গেলে আবার কিন্তু ওই একবারে আমরা সবকিছু করে ফেলতে হবে চিন্তা না করাই ভালো। আ এটার সার্কেল কিন্তু মানে ওই যে একটা শাখা বা মিটিং তার কিন্তু আবার ৩ টা স্টেজ আছে। ৪ টা স্টেজ আছে। সবচেয়ে বেশি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে যে মিটিংগুলি হয়। সেগুলি কিছু হচ্ছে এখন। কিন্তু আমাদের যদি উত্তরণ করতে হয় তাহলে ১ম এ করতে হবে যে সমিতি পররাষ্ট্র সচিব পর্যায়ে স্ট্যান্ডিং কমিটি আছে। তার একটা মিটিং আমাদের করতে হবে। আমরা এখন চেষ্টা করব সেটা করা যায় কিনা আমরা সবাইকে আহ্বান জানাবো ভারত সহ যে আমরা এই পর্যায়ে অন্ততপক্ষে যেন একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং করে ফেলি। স্ট্যান্ডিং কমিটি মিটিং না হলে যেটা সমস্যা হয় সাব সেক্রেটারিদের পক্ষ থেকে বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলি সিদ্ধান্ত হয় তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেন। স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা আছে অনেক কিছুকে অ্যাপ্রুভ করার। এরপরে আছে হলো আপনার কাউন্সিল অফ মিনিস্টার যেটা। আ সেখানে প্রচুর সিদ্ধান্ত নেওয়া যায়। প্রায় সব সিদ্ধান্ত ওখানে নেওয়া যাওয়া যায়। কিছু, কিছু বিষয় থাকে যেটা রেফার করতে হয় সামিট লেভেল। কাজেই আমরা যদি ১ম এ আ স পররাষ্ট্র সচিব পর্যায়ে একটা মিটিং করে ফেলতে পারি এবং তারপরে আমরা কয়েক সিদ্ধান্ত নিয়ে ১ টা বা ২ টো মিটিং হয়ে গেল। তারপরে যে মন্ত্রী পর্যায়ে একটা সভা হবো, তাহলে কিন্তু আমরা অনেকখানি ডিভাইড করতে পারি। এরপরে আমরা চিন্তা করব যে একটা সামিট করা যায় কিনা। সেটা একটু সময় লাগতে পারে। কিন্তু আ দেশগুলো তো বা সরকারগুলো স্থায়ী হতে পারে কিন্তু দেশ তো স্থায়ী এবং স্বার্থও স্থায়ী। কাজেই এই সার্কের রিজুভেনেশন এ প্রত্যেকটা দেশের স্বার্থ আছে, আপামর জনগণের স্বার্থ আছে এবং আমি নিশ্চিত যে সার্ক এখনো খুবই রিলেভেন্ট। যদিও ১০ বছর এটা তেমন কোনো অ্যাক্টিভিটি করতে পারেনি। আমাদেরকে এটাকে তার কর্মক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তারপরে অ্যা অ্যা আমাদের সামিট লেভেলে পৌঁছে শুধু সার্ক না, বাইলেটারাল ক্ষেত্রেও সেটা অনেক পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আ Just a few words before I finish for our friends from the neighboring countries. Uh, I would urge you to take this message from here that the people and the journalists are in favor of rejuvenation of the South, making it effective again, and take this message to your people, to your governments, and also to the media. They have a very big role to play and a positive role instead of just you know lionizing small incidents into a crisis situation in Bangladesh, which it is not. They should make some contribution in the positive areas for people to people contact